আজকে আমরা যে টপিকটা বলবো এটা হচ্ছে আমাদের কি আয়তনিক বিশ্লেষণ কাজে ব্যবহৃত রাসায়নিক নিক্তি বা ব্যালেন্স। ওকে, তো আমরা তো নিক্তি সবাই দেখছি না দোকানে। তো দোকানের নিক্তিগুলোতে কি করে? নিক্তির মধ্যে কয়টা পাল্লা থাকে বলো? দুইটা পাল্লা থাকে। একটা পাল্লাতে কি রাখা হয়? কি বলে? বাটখারা। বাটখারা বলে। তাহলে একটা পাল্লাতে তোমার কি রাখে? বাটখারা রাখে। আর আরেকটা পাল্লাতে তুমি যেই বস্তুর ওজন পরিমাপ করতে চাও সেটা রাখা হয়। ঠিক আছে? বাটখারা বেসিক্যালি কি? বাটখারা হচ্ছে কতগুলো ফিক্সড ভর। যেমন আধা কেজির বাটখারা আছে 500 গ্রাম, তারপরে 1 কেজির বাটখারা আছে, 2 কেজিরও বাটখারা আছে। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এখন আমরা তো রসায়ন ল্যাবে আলু, পেঁয়াজ এগুলো প্রয়োগ করব না। আমরা কেমিস্ট্রি ল্যাবে কি মেজার করব? যে কোনো রাসায়নিক বস্তুর ভর আমরা প্রয়োগ করব। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা যদি রাসায়নিক বস্তুর ভর প্রয়োগ করতে যাই তাহলে কিন্তু বাজারের বাটখারা দিয়ে আমাদের কাজ হবে না। আমাদের সম্পূর্ণ নতুন এক ধরনের বাটখারার প্রয়োজন হবে। ওকে, তো এই যে সম্পূর্ণ নতুন এক ধরনের নিক্তির প্রয়োজন হবে আমাদের। তো এই নিক্তিগুলোকে আমরা বলে দিতে বলতে কি রাসায়নিক নিক্তি বা কি ব্যালেন্স। ওকে, আচ্ছা, দেখি আমরা সংজ্ঞাটা পড়ি। এখানে কি কি কথাবার্তা লেখা আছে পড়ার চেষ্টা করি আমরা। এখানে দেখো কি বলা হচ্ছে, আয়তনিক বিশ্লেষণ কাজে রাসায়নিক পদার্থকে গ্রাম এককের দশমিক দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পরিমাপের জন্য ব্যবহৃত নিক্তিকে রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স বলে। মানে দশমিকের পরে 2 ঘর, মানে কি ধরো তুমি একটা রাসায়নিক পদার্থের ভর মেজার করবা 4.12 গ্রাম, তাহলে দশমিকের পরে কয় ঘর? 2 ঘর। আবার ধরো এরকম হতে পারে 4.1234 গ্রাম, তাহলে দশমিকের পরে কয় ঘর? 4 ঘর। ওকে, তাহলে এই নিক্তিগুলো দিয়ে মূলত দশমিকের পরে 4 ঘর পর্যন্ত কি সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। তবে বাজারে কিন্তু এখন আর সেই মানে ম্যানুয়াল নিক্তিগুলো নাই, মানে অ্যানালগ নিক্তিগুলো এখন আর নাই। এখন প্রত্যেকটা দোকানে তুমি কি দেখতে পারবা? ডিজিটাল নিক্তি বা ডিজিটাল ব্যালেন্স তুমি দেখতে পারবা। এগুলোতে দশমিকের পরে কি 8-9 ঘর পর্যন্ত কি প্রপারলি মেজার করা যায়। আচ্ছা, এরপর দেখো বলছে যে রাসায়নিক নিক্তি 2 প্রকার, যথা একটা হচ্ছে পল ভঙ্গি ব্যালেন্স। শব্দটা ফোকাস করো, পল ভঙ্গি ব্যালেন্স। পল ভঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস ব্যালেন্স। ওকে, এগুলো মূলত হচ্ছে আবিষ্কারকের নামানুসারে হচ্ছে এরকম নামকরণ দেওয়া হয়েছে। পল ভঙ্গি ব্যালেন্স আর হচ্ছে কি সার্টোরিয়াস ব্যালেন্স। বর্তমানে সার্টোরিয়াস ব্যালেন্সের ব্যবহার না থাকায় কেমিক্যাল ব্যালেন্স রূপে প্রধানত পল ভঙ্গি ব্যালেন্স অথবা ডিজিটাল ব্যালেন্স ব্যবহৃত হয়। ওকে, তাহলে সার্টোরিয়াস ব্যালেন্সটা বর্তমানে এটা ব্যবহার উঠে গেছে, এটা তেমন একটা ইউজ হয় না। আমরা কোনটা ব্যবহার করি? পল ভঙ্গি ব্যালেন্স এবং হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। অ্যাকচুয়ালি এখন পল ভঙ্গি ব্যালেন্সও ব্যবহৃত হয় না, এখন অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যালেন্স ব্যবহৃত হয়। আচ্ছা, এবার আসো রাসায়নিক নিক্তির ব্যবহার। কেবলমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন বলতে ভর বোঝাচ্ছে গ্রাম এককের দশমিক চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে নেওয়ার জন্য কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এখানে একটা শব্দ তুমি পাইলাম ভাইয়া, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, সো আমাদের রাসায়নিক পদার্থগুলোকে বেসিক্যালি তোমার দুইটা স্ট্যান্ডার্ডে বিভক্ত করা হয়। একটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো? যেই পদার্থগুলোর ঘনমাত্রা আসলে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না। ওকে, এরা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ।
এবং এই পদার্থগুলো বাতাসের যে উপাদানগুলো আছে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প, এই উপাদানগুলোর সাথে বিক্রিয়া করে না। ওকে, এবং এদের সংযুতিতেও কোনো পরিবর্তন আসে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি প্রাইমারি স্ট্যান্ডার্ড। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সম্পূর্ণ উল্টা বৈশিষ্ট্য যাদের, তারা হচ্ছে আমাদের মূলত কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে বেসিক্যালি আমরা নিক্তির মাধ্যমে মূলত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন আমরা কি দশমিক চতুর্থ স্থানাঙ্ক কি করে থাকি, সঠিকভাবে মেজার করে থাকি। আচ্ছা, এবার দেখো কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে এবং ওষুধ শিল্প উৎপাদনে মূলত কেমিক্যাল ব্যালেন্স ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আমরা একটু পলভঙ্গি ব্যালেন্স নিয়ে হালকা পাতলা পড়াশোনা করবো। দেখো কি বলছে, যে রাসায়নিক ব্যালেন্সে তুলা দণ্ডে বাম পাশে 0 দাগ হতে ডান পাশে 61 পর্যন্ত দাগ থাকে তাকে পলভঙ্গি ব্যালেন্স বলে। পলভঙ্গি ব্যালেন্সটি 1866 খ্রিস্টাব্দে জার্মান প্রকৌশলী পলভঙ্গি আবিষ্কার করেন। তার নামানুসারে ব্যালেন্সটির নাম পলভঙ্গি রাখা হয়েছে। পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন 0.0001 গ্রাম পর্যন্ত ওজন পরিমাপ করা যায়। এটা কিন্তু একটা এমসিকিউ, ঠিক আছে, এটা একটা এমসিকিউ পরীক্ষা আসতে পারে। যেটা দশমিকের পরে কয়টা জিরো দিয়ে 1, 3টা জিরো দিয়ে 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম পর্যন্ত ভর কি সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে। আচ্ছা, এরপরে আমাদের দুটো শব্দ আমরা পাবো, একটা হচ্ছে রাইডার আর একটা হচ্ছে আমাদের রাইডার বাহক। আচ্ছা, ওকে, রাইডারের সংজ্ঞাটা কি? রাইডার বা আরোহী হলো 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম ভরের স্থানান্তরযোগ্য প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর একটি লুপ বা পেঁচানো তার। এটা হচ্ছে রাইডারের ডেফিনিশন, পরীক্ষা আসে রাইডার কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখে রাখবে রাইডারের সংজ্ঞা করতে হবে, রাইডার কাকে বলে। আচ্ছা, দেখো রাইডারের ভর কত হতে পারে, ভালো করে দেখো, রাইডারের ভর হতে পারে 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। ওকে, এরপরে দেখো নিচে অনেক কথাবার্তা লেখা আছে, এই কথাবার্তাগুলো তোমাদের কোনো দরকার নেই, ঠিক আছে, এগুলা তুমি স্কিপ করো, এগুলো আমাদের প্রয়োজন। এটা হচ্ছে রাইডারের সংখ্যাটা আমাদের লাগবে। চলো ভাই, এটা আমাদের হয়ে গেল। এরপরে আসো, চলো এবার আমি তোমাদের হচ্ছে একটু পলভঙ্গি ব্যালেন্সের ছবিটা একটু দেখাই, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের পলভঙ্গি ব্যালেন্সের ডায়াগ্রাম। ছবিটা তো এতটা মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। দেখো এটা হচ্ছে একদম বাজারের নিক্তির মতোই, এখানে তোমার দুইটা পাল্লা থাকে, বাম পাল্লা ডান পাল্লা, দুইটা পাল্লা থাকে। ওকে, আচ্ছা, সো নিক্তির যে গঠনটা, এটার বিস্তারিত বর্ণনা তোমাদের মেইন বইতে আছে, কিন্তু এইটা তোমাদের দরকার নেই, ঠিক আছে, এটা স্ট্রাকচার তোমাদের দরকার নেই। আমরা যে জিনিসগুলো আমরা পড়বো এই নিক্তি থেকে, সেগুলো হচ্ছে আমরা সেগুলো আমরা চলে যাবো। দেখো সেখানে বেসিক্যালি আমাদের মেইন পড়াশোনা শুরু হবে এখান থেকে। এটা হচ্ছে যে রাইডার, কি বলা হচ্ছে যে পলভঙ্গি ব্যালেন্সে 1 গ্রামের চতুর্থ দশমিক স্থান পর্যন্ত পরিমাপের জন্য 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভরের স্থানান্তরযোগ্য
অ্যালুমিনিয়াম ধাতুর পেঁচানো তার ব্যালেন্সের ও বিমের উপরে ব্যবহৃত হয় তাকে রাইডার বলা হয়। আচ্ছা দেখো, রাইড শব্দের অর্থ হচ্ছে কি বলো? রাইড শব্দের অর্থ হচ্ছে কি? আরোহণ করা, আরোহণ করা, ঠিক আছে? আর রাইড শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা, আর যে আরোহণ করে তাকে কি বলে? আরোহী বলে না, রাইডার বলে। ওকে, আচ্ছা, মানে রাইডার কিন্তু হচ্ছে একটা ভর যার মান কত? 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। তাহলে এইটা মনে করো এটা তোমার হচ্ছে একটা বিম, হ্যাঁ, এটা একটা বিম। এই বিমের উপরে তুমি 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম ভরের একটা তুমি হচ্ছে বস্তু নিছো। ওকে, এই বস্তুটা এই বিমের উপরে কি বাম দিক থেকে ডান দিকে কি করতে পারে? চলাচল করতে পারে। অর্থাৎ আমি এই বস্তুটাকে এখান থেকে সরিয়ে এখানে আনতে পারবো, এখান থেকে সরিয়ে এখানে আনতে পারবো, এখান থেকে সরিয়ে এখানে আনতে পারবো। অর্থাৎ এই বস্তুটা কি বিমের উপরে চলাচল করতে পারে, মুভ করতে পারে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? রাইডার বা আরোহী, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো ভাইয়া সংজ্ঞা আসবে কিন্তু পরীক্ষা, রাইডার কাকে বলে জ্ঞানমূলকে আসবে সংজ্ঞা। আচ্ছা, এরপরে আসো যে সংজ্ঞাটা আমাদের এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাইডার ধ্রুবক। রাইডার ধ্রুবক, ঠিক আছে? রাইডার ধ্রুবক কাকে বলে? দেখো, বলা হচ্ছে রাইডারকে প্রতি 1 ঘর সরালে ভরের যে তারতম্য হয় তাকে বলা হয় রাইডার ধ্রুবক। হ্যাঁ, রাইডারকে প্রতি 1 ঘর সরালে ভরের যে তারতম্য হয় তাকে বলা হয় রাইডার ধ্রুবক। আচ্ছা, এবার আসো রাইডার ধ্রুবক কিভাবে ক্যালকুলেট করে। পল ভঙ্গি ও সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক গণনা। তো রাইডার ধ্রুবক বের করার সূত্র একটাই। দুই ধরনের ব্যালেন্সের ক্ষেত্রেই, পল ভঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস উভয় ধরনের ব্যালেন্সের ক্ষেত্রেই রাইডার ধ্রুবক বের করার ফর্মুলা হচ্ছে এটা, m/50, m/50। হ্যাঁ, m/50। এখানে m হলো রাইডারের ভর। রাইডারের ভর কত হবে? 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম হবে। এখন দেখো, যখন তুমি এইখানে m এর মান বসাবা, এইখানে কিন্তু তুমি কখনো m এর মানটা মিলিগ্রামে বসাবা না। এখানে কিন্তু সবসময় m এর মানটাকে তুমি গ্রামে বসাবে, মানে মিলিগ্রাম থেকে এটাকে গ্রামে কনভার্ট করে বসাবে। ওকে, মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করে বসাবে। আচ্ছা, এখন আসো আমরা দেখি যে আমাদের সার্টোরিয়াস ব্যালেন্স এবং পল ভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচারটা কেমন। ওকে, এখানে আমরা ব্যালেন্সের একদম ডিটেল স্ট্রাকচারে যাব না, জাস্ট হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যতটুকু বেসিক আমাদের প্রয়োজন এতটুকু হচ্ছে যে আমরা দেখব। দেখো, প্রথমে আসে আমাদের সার্টোরিয়াস ব্যালেন্স। দেখো, এই যে ভাইয়া অনুভূমিক যে দাগটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ, একটা তোমার অনেক লম্বা একটা অনুভূমিক দাগ। এই অনুভূমিক দাগটাকে আমরা বলবো আমাদের ব্যালেন্সের বিম। এটাকে কি বলবো? আমাদের নিক্তির বিম বলবো, ঠিক আছে? এই অনুভূমিক রেখাটাকে। আচ্ছা, এখন এই বিমের উপরে দেখো, এই বিমের উপরে মোট 100টা হচ্ছে দাগ কাটা থাকবে। মোট কয়টা দাগ কাটা থাকবে? 100টা দাগ কাটা থাকবে। এখন এই 100টা দাগের মধ্যে ঠিক মাঝখানে থাকবে জিরো দাগ, একটু বাম পাশে সরে গেছে, এটা অ্যাকচুয়ালি এখানে হবে, বুঝছো? ঠিক মাঝখানে থাকবে হচ্ছে 0তম দাগটা। এই 0তম দাগের বাম দিকে তোমার 50টা দাগ থাকবে, আবার এই 0তম দাগের ডান দিকে তোমার কি 50টা দাগ থাকবে। তাহলে মোট দাগ ভাই কয়টা হলো? মোট দাগ হলো 100টা। মোট দাগ হলো 100টা। ওকে, তাহলে শূন্য দাগটা থাকবে ঠিক মাঝখানে, বাম পাশে 50টা দাগ, ডান পাশে 50টা দাগ। এটা কোন ধরনের ব্যালেন্সের জন্য? এটা হচ্ছে তোমার সার্টোরিয়াস ব্যালেন্সের, এটা হচ্ছে স্ট্রাকচার। ওকে, এখন লক্ষ্য করো, যদি বাম পাশে 50টা দাগ থাকে আর ডান পাশে 50টা দাগ থাকে, তাহলে
তোমার রাইডার ধ্রুবক বের করার সূত্রটা হবে m/50। কিন্তু যদি টিচার দাগ সংখ্যা চেঞ্জ করে দেয়, যদি তোমার প্রশ্নে বলতো যে বাম পাশে 70টা দাগ আছে, ডান পাশেও 70টা দাগ আছে, তাহলে এখানে 50-এর জায়গায় কত হতো? এখানে তখন 50-এর জায়গায় হবে 70। বুঝতে পারছো? দাগ সংখ্যা চেঞ্জও করে দিতে পারে তোমার বেসিক যাচাই করার জন্য। সবসময় কিন্তু এটা m/50 হবে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন দেখো নরমাল সিচুয়েশনে রাইডারটা কোথায় থাকে বলি তোমাকে। নরমাল সিচুয়েশনে রাইডারটা থাকে হচ্ছে শূন্যতম দাগে, স্বাভাবিক অবস্থায় কি। এখন তুমি চাইলে রাইডারকে বাম দিকে সরাতে পারো, অথবা তুমি চাইলে রাইডারকে কি ডান দিকেও সরাতে পারো। মানে তুমি রাইডারকে চাইলে শূন্য দাগের বামেও সরাতে পারো, আবার তুমি চাইলে রাইডারকে শূন্য দাগের কি ডানেও সরাতে পারো। কেন ভাইয়া সরাবো? দেখো, তুমি যখন বাজারে হচ্ছে যে নিক্তি দিয়ে আমরা যখন আলু পেঁয়াজ পরিমাপ করি, পরিমাপ করার উদ্দেশ্য মানে কি দুই পাশের পাল্লা কি সেম লেভেলে থাকা লাগবে। যেমন দেখো হচ্ছে আমরা ধরো তুমি আলু মাপতে গেছো, এখন ধরো তুমি 2-3টা আলু বেশি দিয়ে ফেললে কি দুই পাশের পাল্লা কি আর সেম লেভেলে থাকবে? থাকবে না। তখন দোকানদাররা কি করে, 2-3টি আলু সরায় দেখে যে দুই পাল্লা ব্যালেন্স হচ্ছে কিনা, বা এক্সট্রা 2-3টা আলু আবার যোগ করে দেখে যে দুই পাশের পাল্লা কি ব্যালেন্স হচ্ছে কিনা। তাহলে দেখো রাইডারের কাজ কি? রাইডারের মূল ভূমিকা হচ্ছে আমাদের নিক্তির দুই পাল্লা কি করতে হবে? সমান করতে হবে, সেম লেভেলে আনতে হবে। তাইলে হয় রাইডারকে বাম দিকে সরিয়ে নিক্তির দুই পাল্লা সেম লেভেলে আনবো, না হলে রাইডারকে কি ডান দিকে সরিয়ে নিক্তির দুই পাল্লা কি আমরা সেম লেভেলে নিয়ে আসবো। তাহলে রাইডারের মূল রোলটা এখানে কি, মূল কাজটা কি? কাজ হচ্ছে নিক্তির দুই পাল্লা কি করা, সমান করা। তাহলে রাইডারকে শূন্য দাগের বামে সরালেও নিক্তির দুই পাল্লা সেম লেভেলে আসতে পারে, অথবা রাইডারকে শূন্য দাগের ডানে সরিয়েও কি নিক্তির দুই পাল্লা সেম লেভেলে আসতে পারে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এটা রাইডারের মেইন কাজ। ওকে, এখন দেখো এখন আমরা সার্টোরিয়াস ব্যালেন্স ব্যবহার করে কিভাবে ওজন পরিমাপ করি। দেখো আমাদের নিক্তির পাল্লা ভাইয়া কয়টা? নিক্তির পাল্লা কয়টা? দুইটা না? বাম পাল্লা ডান পাল্লা। এখন এই রাসায়নিক নিক্তি দিয়ে আমরা কি মেজার করব? রাসায়নিক বস্তুর ভর মেজার করব। রাসায়নিক বস্তুর ভর মেজার করব। আচ্ছা, ভালো কথা। এখন দেখো, তাহলে এখন নিক্তির দুই পাল্লার মধ্যে দেখো এক পাল্লায় আমরা কি করব? এক পাল্লায় আমরা রাসায়নিক বস্তুটা রাখবো, আর আরেক পাল্লায় আমরা কি রাখবো? কিছু বাটখারা রাখবো। কি রাখবো? বাটখারা। তাহলে বাটখারা বেসিক্যালি কি? বাটখারা হচ্ছে বেসিক্যালি আমাদের কিছু জানা ভর, কিছু পরিচিত ভর, যে কিছু ফিক্সড ভর, যেগুলোকে আমরা বাটখারা হিসেবে ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন নরমালি এই রাসায়নিক নিক্তিগুলোর ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা বাম পাল্লায় মূলত কি রাখি? রাসায়নিক বস্তুগুলোকে রাখি। আর ডান পাল্লায় আমরা কি রাখি? ডান পাল্লায় আমরা রাখি হচ্ছে বাটখারা। আমাদের কিছু ফিক্সড যে ভরগুলো আছে সেগুলো আমরা ডান পাল্লায় রাখি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের একটা সূত্র আছে, রাসায়নিক পদার্থের ওজন সমান ডান পাল্লায় চাপানো ওজন, ডান পাল্লায় চাপানো ওজন। ওকে, ডান পাল্লায় চাপানো ওজন। এখন দেখো তুমি যদি রাইডারকে শূন্য দাগের বামে সরাও, কি বামে সরাও, তাহলে সূত্রে কি বসবে? তাহলে সূত্রে বসবে হচ্ছে কি মাইনাস। তাহলে সূত্রে বসবে কি মাইনাস। তাহলে আমাদের সূত্রটা হবে ডান পাল্লায় চাপানো ওজন, মানে আমি ডান পাল্লায় যে বাটখারাগুলো রাখছি তাদের ওজন বা তাদের ভর, বিয়োগ রাইডার ধ্রুবক। এই দেখো রাইডার ধ্রুবক আমরা কিভাবে বের করছিলাম? m/50 দিয়ে আমরা বের করব। রাইডার ধ্রুবক ইনটু রাইডারের দাগ সংখ্যা। আচ্ছা, রাইডারের দাগ সংখ্যা ভাই জিনিসটা কি? দেখো তো ভাইয়া, এখানে তোমার 0 থেকে কয়টা দাগ আছে? লেফট হ্যান্ড সাইডে মোট 50টা দাগ আছে। এখন ধরো তুমি রাইডারকে কি করলা? তুমি হচ্ছে 20 নাম্বার দাগে নিয়ে আসলা। কয় নাম্বার দাগে? 20 নাম্বার দাগে। তার মানে রাইডারকে যদি আমি 20 নাম্বার দাগে নিয়ে যাই, তখন নিক্তির দুই পাল্লা কি হয়ে গেছে? ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এই 20টাকে আমরা বলতেছি রাইডারের কি দাগ সংখ্যা। ঠিক আছে, দাগ সংখ্যা। তাহলে খুবই সিম্পল একটা ফর্মুলা আমাদের। তাহলে আমরা সার্টোরিয়াস ব্যালেন্স ব্যবহার করে কিভাবে ওজন গ্রহণ করব? আমাদের রাসায়নিক পদার্থের ওজন সমান কি হবে? ডান পাল্লায় চাপানো ওজন। ওকে, ডান পাল্লায় চাপানো ওজন। ওকে, আর রাইডারকে যদি আমরা শূন্য দাগের বামে সরাই, তাহলে আমাদের সূত্র কি হবে? মাইনাস হবে। আর এখানে ব্র্যাকেটে আমরা কি লিখব? রাইডার ধ্রুবক কিন্তু রাইডারের দাগ সংখ্যা। আচ্ছা,
তাহলে তোমরা এখন এই জিনিসগুলো একটু লিখো, রাইডার ধ্রুবক থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত জিনিসগুলো একটু খাতায় লিখে ফেলো। ওয়েল হয়েছে। চলো এবার আমরা পরের পেজে যাই। এবার দেখো, এবার হচ্ছে আমরা দেখব আমাদের সার্টুলিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে যদি আমাদের রাইডারটাকে শূন্য দাগের ডান দিকে সরানো হয় তাহলে আমাদের সূত্রটা কেমন হবে। তাহলে দেখো, তাহলে আমাদের সূত্রটা হবে রাসায়নিক পদার্থের ওজন সমান ডান পাল্লায় চাপানো ওজন, ডান পাল্লায় চাপানো ওজন। জাস্ট এবার সূত্রে মাইনাসের বদলে কি হবে, প্লাস হবে। তাহলে শূন্য থেকে ডানে সরালে প্লাস, প্লাস হবে, প্লাস হবে রাইডার ধ্রুবক ইনটু হচ্ছে রাইডারের কি দাগ সংখ্যা। না, আমরা বাম পাল্লায় আমরা এটা কোনো নিক্তি, এই একটা পাল্লা এই আর একটা পাল্লা, ঠিক আছে। তো বাম পাল্লায় অলওয়েজ তুমি কেমিক্যাল রাখবে অলওয়েজ, আর ডান পাল্লায় তুমি অলওয়েজ কি রাখবে, বাটখারা রাখবে, এটা ফিক্সড। হ্যাঁ সার্টুলিয়াস ব্যালেন্স গেল। এবার আমরা দেখব হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ভর পরিমাপ করব। এটা হচ্ছে আমাদের পলভঙ্গি ব্যালেন্স। দেখো এটা পলভঙ্গি ব্যালেন্স। দেখো পলভঙ্গি ব্যালেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম যে আমাদের শূন্যতম দাগটা থাকবে সর্ববামে। সার্টুলিয়াস ব্যালেন্সে কি হচ্ছিল, শূন্য দাগটা ঠিক মাঝখানে, বাম পাশে 50টা দাগ, ডান পাশে 50টা দাগ। কিন্তু পলভঙ্গি ব্যালেন্সের শূন্যতম দাগটা কোথায়, সর্ববামে। এর ডানে মোট কয়টা দাগ আছে, মোট 100টা হচ্ছে দাগ থাকবে। কিন্তু দুইটা ব্যালেন্সের ক্ষেত্রে মোট দাগের সংখ্যা কয়টা, 100টাই, ঠিক আছে, 100টাই। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের রাইডার। আচ্ছা এবার লক্ষ্য করো, এবার কি ভাইয়া রাইডারকে শূন্য দাগের বামে সরানোর সুযোগ আছে? তাহলে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু রাইডারকে শূন্য দাগের বাম দিকে সরানোর কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে তোমার রাইডারকে অলওয়েজ শূন্য দাগের কি ডান দিকেই সরাতে হবে, বুঝছো? এই জন্য এবার কিন্তু সূত্রে অলওয়েজ কি হবে, প্লাস। তাহলে দেখো, তাহলে সূত্রটা হবে রাসায়নিক পদার্থের ওজন সমান ডান পাল্লায় চাপানো ওজন প্লাস হবে, আর ব্র্যাকেটে কি হবে, রাইডার ধ্রুবক মানে কি m/50 ইনটু রাইডারের কি দাগ সংখ্যা। ওকে,
দাগ সংখ্যা যদি দেওয়া থাকে প্রশ্ন বলবে যে 20 নং দাগে সরানো হলো, 30 নং দাগে সরানো হলো, এটা প্রশ্ন দেওয়াই থাকে। 20 বললে 20, 30 বললে কত? 30 বসাই দিও, ঠিক আছে? সিম্পল জিনিস। আচ্ছা, অনেক সময় বুঝলি আচ্ছা, এটা একটা নীতি, জাস্ট এটা হচ্ছে একদম বিজ্ঞানীর নামানুসারে, মানে নীতিটা যিনি আবিষ্কার করছেন ওনার নামই হচ্ছে পল বুঙ্গি, এই জন্য হচ্ছে এই নীতির নাম হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স। মানে বেসিক্যালি একটা নীতি বিজ্ঞানীর নাম দিয়ে পল বুঙ্গি ব্যালেন্স হয়ে গেছে। ধরো আমি বানাইলে আমার নাম দিয়ে শুভ ব্যালেন্স, হ্যাঁ, তাবস্সুম বানাইলে তাবস্সুম ব্যালেন্স। আবিষ্কার করে দেখাও তোমরা, মানুষের আবিষ্কারই করবা, সেই নিউটন 1660 সালে কি আবিষ্কার করে গেছে, এগুলো এখন আমাদের করতে হচ্ছে, এগুলো আমাদের জীবন কসমস করে দিচ্ছে। এগুলো মোস্তাকিম বিল্লাহ। এখন তোমার নাম আমার একটা ফ্রেন্ড ছিল ভার্সিটিতে, মোস্তাকিম বিল্লাহ নামে, কুয়েটে, ওর দাড়িটা ছিল, ছবিটা সময় করতো, এটা কানাডাস পিএইচডি করতেছে। যখন নক দিতে তখন ওর কথা মনে পড়ছে আমার। এই নাম কে রাখছে তোমার আব্বু? নামটা ভালো আছে? আচ্ছা, তাহলে আমি বলছি এটা ইজি। এবার চলো আমরা সূত্রগুলো দেখে ফেললাম। বেসিক্যালি তোমাকে এখানে জাস্ট দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হলো রাইডার ধ্রুবক বের করা, সূত্রটা কি বলো? m/50, ঠিক আছে? m/50 এইটা মনে রাখবা। আর সাধারণত সার্টোরিয়াস ব্যালেন্সের কোনো ম্যাথ পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসলে পল বুঙ্গি ব্যালেন্সের ম্যাথই আসবে, ঠিক আছে? তাহলে পল বুঙ্গি ব্যালেন্সের ম্যাথ আছে, সূত্র হচ্ছে এটা, রাসায়নিক পদার্থের ওজন সমান ডান পাল্লায় চাপানো ওজন, এখানে কি হবে? প্লাস রাইডার ধ্রুবক কিন্তু রাইডারের দাগ সংখ্যা, সিম্পল। আচ্ছা, এবার প্রশ্ন অনেক সময় এরকম থাকে, আমাদের প্রশ্ন বলতে পারে রাইডারকে দেখো মনোযোগ দিয়ে শুনো আমার কথাটা, রাইডারকে তিনটি বড় দাগ এবং দুইটি ছোট দাগ পর্যন্ত সরানো হলো, এভাবে বলা থাকতে পারে। কি বললাম? রাইডারকে তিনটি বড় দাগ এবং দুইটি ছোট দাগ পর্যন্ত সরানো হলো, এই কথাটার মানে কি? মনে রাখবা, প্রতিটা বড় দাগ মানে হচ্ছে 10 ঘর, কয় ঘর? 10 ঘর। প্রতিটা বড় দাগ মানে 10 ঘর, তাহলে 0 থেকে প্রথম বড় দাগ পর্যন্ত 10 ঘর, ঠিক আছে? এরপরে আরো 10 ঘর, এরপরে আরো 10 ঘর, এরপরে যেগুলো ছোট দাগ এগুলো এক ঘর, ঠিক আছে? তাহলে বলো মোট কত দাগ পর্যন্ত সরাইছে বলো তো? 32 না? তিনটা বড় দাগ মানে 30, আর দুটো ছোট দাগ মানে হচ্ছে আরো 2 ঘর, তাহলে মোট 32 ঘর। তো এইভাবে প্রশ্ন বড় থাকতে পারে। আচ্ছা, চলো এবার হচ্ছে ম্যাথ সলভিং আমরা চলে যাই। চলো আমরা একটু রাসায়নিক নীতি সমাধান সমস্যাগুলো আমরা প্র্যাকটিস করি, আমাদের এখান থেকে প্রশ্ন আসবে। চলো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বিমের মাঝখানে জিরো দাগাঙ্কন, বিমের মাঝখানে জিরো দাগাঙ্কন, তাহলে বলো তো এটা কোন ধরনের ব্যালেন্স? পল বুঙ্গি ব্যালেন্স নাকি সার্টোরিয়াস ব্যালেন্স? সার্টোরিয়াস ব্যালেন্স, কারণ সার্টোরিয়াস ব্যালেন্স জিরো দাগটা কোথায় থাকে? ঠিক মাঝখানে। পল বুঙ্গিতে কোথায় থাকে জিরো দাগ? সর্ব বামে। এবং তা থেকে সর্ব ডান পর্যন্ত 50টি দাগ কাটা আছে। এরূপ ব্যালেন্সের রাইডারের ভর 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবক কত? করি আমরা এটা, তাহলে লিখো রাইডার ধ্রুবক সমান কত? m/50। আমাদের m এর মানটা কত? 5 মিলিগ্রাম দেওয়া আছে, তাহলে 5, অবশ্যই আমাকে মিলিগ্রাম থেকে গ্রামে যেতে হবে,
আর এখানে সবকিছু হিসাব নিকাশ গ্রামে হবে। তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে কিভাবে যায়? 1000 দিয়ে ভাগ, কারণ 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। এক গ্রাম সমান 1000 মিলিগ্রাম। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এখানে আমরা কি করব? 1000 দিয়ে ভাগ দেওয়া যায় কথা 10 ইনভার্স 3 দিয়ে গুণ দেওয়া একই কথা সাইন্টিফিক মোডে, ঠিক আছে? আর নিচে বেলা থাকবে 50। দেখো কত হয় তো এটা? 1 into 10 ইনভার্স 4 হওয়ার কথা না? হ্যাঁ 4 আসছে। ওকে, তো এককটা কি হবে? গ্রাম হবে। তাহলে যেটা ধ্রুবক বলছে এটা তো আবার একক লিখতে হবে। আচ্ছা, এটা একক থাকবে না বলো, কারণ উপরে তো ভর, এটা নিচেরটা তো জাস্ট সংখ্যা, কিন্তু উপরে তো ভর আছে, ভরের একক কি? গ্রাম না? তাহলে অবশ্যই রাইডার ধ্রুবকের একক আছে, এটা হচ্ছে গ্রাম। এখন যদি তোমাকে প্রশ্নটা এভাবে করা হয়, পরীক্ষা অনেকভাবে প্রশ্ন আসতে পারে। রাইডার কাকে বলে? নরমাল সংখ্যা আসতে পারে পরীক্ষায়। তারপরে এভাবে প্রশ্ন আসতে পারে যে কোন রাসায়নিক নিক্তির রাইডার ধ্রুবক 10 ইনভার্স 4 গ্রাম বলতে কি বোঝায়, এভাবে প্রশ্ন আসতে পারে। এটা বলতে কি বোঝাবে? যে রাইডারকে এক ঘর সরালে ভরের তারতম্য কত? 10 ইনভার্স 4 গ্রাম। বুঝছো? এভাবে লিখতে হবে। ওকে, তাহলে বুঝলাম এটা আমরা। এগুলো বেসিক্যালি এমসিকিউ তে আসবে এই টাইপের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলছে। 69 বেসিক্যালি আমি যেমন হচ্ছে ওই স্লাইড বানাইছিলাম, তখন হচ্ছে অঙ্কের নাম্বার এগুলো আমার ছিল, 69 নাম্বার অঙ্ক এটা। কি বলছে দেখো, একটি পলভঙ্গি ব্যালেন্সে রাইডারের ভর 10 মিলিগ্রাম এবং বিমের বাম প্রান্তে 0 হতে ডান প্রান্তে 100 পর্যন্ত দাগ কাটা থাকলে রাইডার ধ্রুবক কত? তাহলে যে ধরনের নিকটি হোক না কেন, সূত্র m/50 হবে অলওয়েজ, ঠিক আছে? এবার আমাদের রাইডার ধ্রুবক কত হবে? রাইডার সমান হবে m/50। এবার রাইডারের কত? 10 মিলিগ্রাম, তাহলে 10 ইনটু 10 ইনভার্স 3, নিচে হচ্ছে 50। কত আসে এটা? 3টা 0।
শিখে গেলাম। এখন চলো আমরা পরীক্ষায় যেই টাইপের ম্যাথ আসবে এটা আমরা এখন করব। 70 নম্বরটা দেখো, এখানে বলছে বিমের মাঝখানে জিরো দাগাঙ্কন, তাহলে কোন ধরনের ব্যালেন্স? সার্টোরিয়াস ব্যালেন্স দাগাঙ্কন, এবং তা থেকে সর্বডান পর্যন্ত 100টি দাগ কাটা আছে। আচ্ছা আচ্ছা, এবার কি প্রশ্নে গ্যাঞ্জাম হয়েছে না? দেখো তো কি বলছিলাম, মনে করার চেষ্টা করো। এক পাশে 50 থাকবে, এক পাশে 50 থাকবে। দেখো আমি কি বলছিলাম যে যদি মাঝখানে জিরো দাগ থাকে, ডান দিকে 50 বাম দিকে 50, এই জন্য এখানে m/50 হয়েছে। এখানে 100 আছে। কিন্তু এবার কি বলছে, মাঝখানে জিরো দাগ, সর্বনামে 100। ডান দিকে 100টা দাগ, তাহলে এবার কিন্তু এটার m/50 হবে না, m/100 হবে। ঠিক আছে, m/100 হবে। এটা তুমি করো তো, সলভ করো। এবার এরূপ ব্যালেন্সের রাইডার ধ্রুবক এত হলে রাইডারের ভর কত? ঠিক আছে, এবার হচ্ছে রাইডার ধ্রুবকই দেওয়া আছে, রাইডারের ভর চাইছে। হ্যাঁ, 10 মিলিগ্রাম। ঠিক আছে, 10 মিলিগ্রাম। পারছি না এর সবাই? চলো এবার পরীক্ষায় যেই ম্যাথটা আসবে তোমাদের হচ্ছে যে প্রথম যে মিডটার্ম পরীক্ষাটা হবে সেখানে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন হবে এবং এই প্রশ্নটাই আসবে। তবে যদি কোনো যেগুলো সিটি পরীক্ষা হয় তাহলে ওখানেও আসবে। 71 নম্বর প্রশ্ন দেখো, বলছে কি 72 তুমি নিজেরা করবে, আমি 71 করাই দিচ্ছি। দেখো বলছে কি পলভুগি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে, মোট কথা হচ্ছে নিক্তির বাম পাল্লায় কেমিক্যাল রাখবো, সোজা হিসাব। ওজন বোতল রেখে ডান পাল্লায় 50 গ্রাম, 20 গ্রাম, 200 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম ওজন চাপানো হলো। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সব আমাদের বাটখারা। ঠিক আছে, কিছু আমাদের ফিক্সড ভর। আচ্ছা, চাপানো হলো এই যে সমতা করার জন্য, মানে কি নিক্তির দুইটা পাল্লাকে সেম লেভেলে আনার জন্য 5 মিলিগ্রাম ভরে রাইডারটি, রাইডারের ভর কত? 5 মিলিগ্রাম 30 নম্বর দাগে সরানো হলো। তাহলে রাইডারের দাগ সংখ্যা কত? 30। আমি আবারও বলছি, প্রশ্নটা এভাবেও থাকতে পারে 3টি বড় দাগ পর্যন্ত সরানো হলো, এভাবে থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে 3টি বড় দাগ 4টি ছোট দাগ পর্যন্ত সরানো হলো। নানানভাবে কোশ্চেন অ্যারেঞ্জ করা হতে পারে। ওকে, নমুনা ভর্তি ওজন বোতলের মোট ভর নির্ণয় করো। রাইডার বিমের দাগ সংখ্যা 100 এবং শূন্য দাগ সর্ব বামে। তাহলে বুঝতে পারছেন এটা পলভুগি ব্যালেন্স হবে যদি শূন্য দাগটা সর্ব বামে থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো আমাদের সূত্রটা লিখতে হবে, লিখো যে ওজন বোতলের ভর, ওজন
তোমার সূত্রটা ডান পাল্লায় চাপানো ভর, ডান পাল্লায় চাপানো ভর প্লাস রাইডার ধ্রুবক ইনটু রাইডারের দাগ সংখ্যা, রাইডারের দাগ সংখ্যা। ঠিক আছে, এবার আমাদের ডান পাল্লায় চাপানো ভর কত কত দেখি। একটা হলো 50 20 200, আচ্ছা একটা হচ্ছে 50, একটা হচ্ছে 20, আর যেটা 200 আছে এটা কিন্তু গ্রামে নেই, ওইটা মিলিগ্রামে আছে, ওটাকে গ্রামে নিব আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে, প্লাস আরেকটা কত 20, ওইটাও তোমার মিলিগ্রামে আছে, তবে 20/1000, ওইটা 10 10/1000। ওকে, তাহলে এই হলো আমাদের ডান পাল্লা চাপানো ভর। ঠিক আছে, সবগুলো গ্রামে থাকবে। এরপরে আমাদের হবে এখানে প্লাস, প্লাস দিয়ে আমাদের রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক কি m/50, তাহলে আমরা একবারই লিখে ফেলি এটাকে। আমাদের m কত রাইডারের 5 মিলিগ্রাম, 5, তাহলে এটাকে আমরা হচ্ছে কি করি গ্রামে নেই, আমরা লিখি যে 5 × 10⁻³ নিচে হবে 50। ঠিক আছে, এই হলো রাইডার ধ্রুবক m/50, কিন্তু দাগ সংখ্যা কত আছে 30। তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেট করলে আনসারটা চলে আসবে। প্রীতম কি অবস্থা, ঘুমাচ্ছ নাকি? কেন, কি করেছো সারা রাত, গেম খেলছো? শিওর মাইনক্রাফট, ফ্রি ফায়ার, পাবজি, কোনটা? ফ্রি ফায়ার। এই গতকাল গেল না এক মানে সম্পূর্ণ রাখি কি ওটা ক্লাস তো কি হয়েছে, ক্লাস তো শুরু হবে এখন, তো একটা কলেজে ক্লাস নেবে আনন্দিত হওয়ার কিছু নেই, কলেজে তো জাস্ট ভালো হচ্ছে স্যার কিছু 70.2 হচ্ছে। এত গ্রাম। ঠিক আছে, ও প্রশ্নটা হচ্ছে আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে 72 নাম্বারটা তোমরা নিজেরা করো এখন। সেকেন্ড তো করো। সলিউশন করা আছে বা সলিউশন দেখো না, নিজে নিজে করার চেষ্টা করো। প্রকৃত সলিউশন এবং আনসারের মধ্যে পার্থক্য কি? এটা তো আমি বুঝছি, একটা সিনোনিম আর একটা অ্যান্টোনিম। সলিউশন হচ্ছে ওপরে ডিটেইলস করে দেওয়া, ঠিক আছে, বিস্তারিতভাবে করে দেওয়া। আনসার হচ্ছে খালি ফাইনাল সংখ্যাটা। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। বুঝছো কথা? সলিউশন এবং আনসারের মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করছে এবং যেমন তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো দোস্ত এই অঙ্কটার আনসার কি, তুমি
তুমি তো জিজ্ঞেস করো এই অঙ্কটার সলিউশন কি, না তুমি জিজ্ঞেস করো আনসার, ও বলে দিচ্ছে যে আনসার হচ্ছে 50। এরপর তুমি বলো এই দোষ অঙ্কটা একটু দেখাও, তারপরে সে তোমাকে সলিউশন দেখাবে কেমন। এই অধ্যায় কত বড়? এইটা তো মাত্র 2 সপ্তাহ গেছে, গুণগত রসায়ন তো 2 মাস যাবে, ঠিক আছে? এটা কেমিস্ট্রির অধ্যায়, এগুলো একটা বিশাল বড় বড়। কোনটা? অধ্যায় 2 পুরা বই অধ্যায় আছে 5টা, মানে 5টা অধ্যায় যদি 2 মাসে শেষ হয়ে যায় তাহলে বাকি 7-8 মাস তুমি কি করবে বাসায় বসে, ঠিক আছে? বিশাল বড় চ্যাপ্টার এটা, এগুলো একটা অধ্যায়ের উপরে পিএইচডি করা যাবে, এত পরিমাণ ইনফরমেশন আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সব তো আর করতে হবে না, এটা স্বাভাবিক বিষয়। তারপরে যেগুলা লাগবে এগুলো পড়তে তোমার অনেক সময় লেগে যাবে, বুঝলে? দেখো তুমি মাত্র এখন ইন্টারভিউ, তোমার হচ্ছে বড় সমস্যাটা হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফের পড়াশোনার স্টাইলের সাথে কি হওয়া ইউজড। এটা না 9-10 না, তুমি 9-10 তুমি আস্তে ধীরে পড়ছো, সংজ্ঞা লিখে লিখে পড়ছো, এক অঙ্ক 5 বার করছো, অঙ্ক করতে করতে পাঞ্জেরি গাইডের পৃষ্ঠা শুদ্ধ মুখস্থ, ওই পৃষ্ঠায় অমুক অঙ্ক আছে, পাঞ্জেরি গাইডের এই অমুক বোর্ডের এই অঙ্কটা তো পারি নাই, সব তোমার নখদর পড়বে, বুঝছো আমার কথা? কিন্তু এখন তোমার আগাইতে হবে ঝড়ের গতিতে। দেখো কলেজে উঠবা 3 দিনই এক অধ্যায় শেষ করে দিবে, একটি বড় দাগ এবং 5 ছোট দাগ মানে কি বলো? বড় দাগ মানে 10 ঘর। আচ্ছা আল্লাহ বাবু, ও তাহলে একটা কাজ করো, প্রশ্ন একটু চেঞ্জ নিয়ে আসো, 3টি বড় দাগ 5টি ছোট দাগ। আমরা এটা দিয়ে আমরা তো উত্তর করি, ও কেন দেখছে? অ্যানসার মিলে গেছে? না না, আমরা তো প্রশ্ন দেখে না আমাদের করার কথা, ওরা উত্তর দেখে কেন করতেছে? আচ্ছা হয় এখানে উত্তর ঠিক আছে, প্রশ্ন ভুল, এটা মনে হচ্ছে কোশ্চেনটাই ভুল, 3টা বড় দাগ হবে, ঠিক আছে? আচ্ছা এটা নয়, এটা একটা বিগ ইস্যু, এটা কোনো ইস্যু না। বুঝলে ভাই বলছিলাম যে তোমার এখন কিন্তু ইন্টারমিডিয়েট লাইফের সাথে আগে ইউজড হইতেই 2-3 মাস লেগে যাবে। এখানে তুমি 9-10 এর মতো ওই যে কচ্ছপের গতিতে পড়লে হবে না। কলেজে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি 3-4 দিনের মধ্যে দেখবা যে অধ্যায় একটা শেষ, ভেক্টর শেষ করে দিবে 3 দিনে, অথবা তুমি ভেক্টরের ভিও পারো না, ঠিক আছে? গুণগত রসায়ন এটা পড়তে যেখানে লাগে 1.5 মাসের মতো বা 2 মাসের মতো, এবারে 4 থেকে 5টা ক্লাস শেষ, বলবে যে চ্যাপ্টার শেষ, এবার পরীক্ষা নেবে। 1-2-3 সপ্তাহ না যেতেই দেখবে যে কলেজের সিটি পরীক্ষা দিয়ে দিচ্ছে, তখন তুমি আগে থেকে টাকা দেবো কই আসলাম ভাই, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারের সিলেবাস শেষ হবে মাত্র 30% মানুষের, 70% মানুষের ফার্স্ট পেপারের সিলেবাস শেষ হবে না। 6 মাসে যদি বছর কোনে কেমন হবে? আরে এটা এটা ক্যালিকুলেটর নিয়ে 6 মাসে 1 বছর, বা সিরিয়াস, এটা হচ্ছে বাচ্চাদের সিরিয়াসনেসের উপর আসলে, ঠিক আছে? যেমন আমার সময় হচ্ছে যে জুলাই মাসের 1 তারিখে আমি কলেজে ক্লাস শুরু করছি, আমি এপ্রিল মাসে হচ্ছে এইচএসসি দিছি, তা আমি কি কোনো কমপ্লেন দিছি ভাই? কোনো কমপ্লেন নেই, নো কমপ্লেন। আপনার সময় একজন দাঁড়ি ছিল, আপনার সময় সরকার আরেকজন ছিল। সরকার কে থাকুক না থাকুক এগুলো আসলে খুব একটা ম্যাটার করে না, গভর্নমেন্ট যে আসুক ভাই, তুমি যদি পড়াশোনা করো তুমি ভালো রেজাল্ট করবাই, ঠিক আছে? ফাঁকিবাজরাই হচ্ছে ভয় পায় যে কোন সরকার আসবে। যেমন শিক্ষামন্ত্রী এখন বর্তমানে মিলন, ভালো ছাত্ররা যারা ভালো স্টুডেন্ট যারা পড়াশোনা করে ওনারা কেউই, এই স্টুডেন্টগুলো কেউই মিলনের বিরুদ্ধে কথা বলবে না, যারা ফাঁকিবাজ সারা বছর পড়াশোনা করে না এরাই চায় মিলন শিক্ষামন্ত্রী না থাকে, তাহলে তারা অটো পাস পাবে না, আন্দোলন করে পাস করতে পারবে না। তোমরা হয়েছে
হচ্ছে তোমার বেসিক্যালি 4 মার্কে আসবে। ওকে 4 মার্কে আসবে। তাহলে আমাদের রাসায়নিক নিক্তি শেষ, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারের গাণিতিক অংশ সম্পূর্ণ হয়েছে। আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টটা কি কি তোমার পড়তে হবে এগুলো আমি সুন্দর করে গুছিয়ে দিব এবং এই অধ্যায়ের সমাপ্তি ঘটাবো, ঠিক আছে? ইউরিয়া ক্লাস আছে কোনটা? আচ্ছা দেখো, রাইডের বিষয়টা কিছুই না, কি বলতে হচ্ছে দেখো, এইটা হলো তোমার একটা স্কেল। ওকে, স্কেল। এই স্কেলের মধ্যে অসংখ্য তোমার কি দাগ কাটা থাকে, ছোট ছোট দাগ কাটা থাকে। আচ্ছা, এই স্কেলের উপরে আমরা একটা ভর নিচ্ছি, ভর, জাস্ট ভর। সেই ভরের মানটা কত? 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম। এই ভরটাকে আমরা কি আমাদের প্রয়োজন মতো বামে অথবা ডানে সরিয়ে নিত্যের দুটা পাল্লাকে কি করবো? সমান করবো। এটাই হলো এর কাজ। যেহেতু এটা এই স্কেলের উপরে মুভ করতে পারে, আরোহণ করতে পারে, এই জন্য এটাকে বলে কি রাইডার। মানে রাইড শব্দটা তো হচ্ছে আরোহণ করা, রাইডার মানে কি যে আরোহণ করে সে। এই আর কি। আজকে মনে করি আল্লাহ হাফেজ।